500-550 পাতার একটা বিশাল রিপোর্ট। এগুলো স্বল্প মেয়াদে সম্পন্ন করা না গেলেও ইনিশিয়েটিভটা নেওয়া সম্ভব। যেমন ধরুন হেলথ সেক্টরে আমরা এফডিআইটা ওপেন আপ করে দিই। আমরা বলেছি যে ওয়ান স্টপ সার্ভিসের কথা, অনেকে বলে ফুল স্টপ সার্ভিস। ফুল স্টপ সার্ভিস, এক্স্যাক্টলি। ব্যাংকিং সেক্টর, এটা নিয়ে আপনারা কি ধরনের কোনো পরামর্শ দিয়েছেন? এই যে ফেক একটা পৃথিবী ফাইন্যান্সিয়াল সেক্টরে যে আমরা প্রবেশ করেছি, এই ফেকনেসটা তো একটু এখন দূর করার টাইম হয়ে গেছে। সিমিলারলি আমরা বলেছি একটা রেগুলেটরি রিফর্ম কমিশন, জনস্বার্থ জড়িত যেসব পাবলিক সার্ভিসেসগুলো রয়েছে, হাসপাতাল, স্কুল, কলেজ, এগুলোর সংস্কারের একটা যাত্রা শুরু করা দরকার। আমি যেখান থেকে সেখান থেকে এনে একজনকে বসিয়ে দিলাম টু রান দ্য হসপিটাল, এটা তো ম্যাডনেস। ছোট হোক বড় হোক, প্রত্যেকটা ইকোনমিক স্পেসে দুর্বৃত্তায়ন ঘটে গেছে। এগুলোর জন্য আমরা বলছি একটা অ্যান্টি গুন স্কোয়াড স্থাপন করা যায় কিনা। ঘুষ, করাপশন, বিভিন্ন ধরনের সবই তো আসলেই থ্রু ব্যুরোক্রেসি হচ্ছে। আমি সবকিছু সরিয়ে দিয়ে আমরা কি দিয়ে রিপ্লেস করব, রাইট? তাই না? তো কাজে সেটা আসলে বলা যতটা সহজ, এটা আসলে করা সম্ভব না। বাংলাদেশ বিমান নিয়ে আপনারা কিছু স্পেসিফিক কথা বলেছেন। আরেকটা অল্টারনেটিভ ন্যাশনাল এয়ারলাইন্স আমরা এখানে স্থাপন করতে পারি কিনা, আমাদের শুরু করতে হবে, এগিয়ে যেতে হবে। প্রিয় দর্শক, মিনরি বাংলাদেশ প্রেজেন্টস টিভিএস ইকোনমিতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি সাজ্জাদুর রহমান আছি আজকে আলোচনায়। দর্শক, আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন ডক্টর কে.এস. মুর্শিদ। আমরা চিনি মিস্টার মুর্শিদ বাংলাদেশ ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট স্টাডিজ, যেটা BIDS, সেটার মহাপরিচালক ছিলেন। তো ডক্টর মুর্শিদ, এই যে ইন্টারিম সরকার, তারা যে একটা অর্থনৈতিক কৌশল পুনর্নির্ধারণের জন্য যে একটা টাস্ক ফোর্স করেছিলেন, তো সেটার নেতৃত্ব দিয়েছেন। এবং দর্শক, আপনারা দেখেছেন নিশ্চয়ই গত কয়েকদিন ধরেই টাস্ক ফোর্সের রিকমেন্ডেশনস বা তাদের যে ফাইন্ডিংস, সেগুলো নিয়ে কিন্তু সমস্ত মিডিয়াতে, পত্রপত্রিকায় বিভিন্ন ধরনের কিন্তু খবর প্রকাশিত হয়েছে। সো দর্শক, এখানে অনেক বড় একটা ডকুমেন্টস, অনেক ধরনের ফাইন্ডিংস অ্যান্ড রিকমেন্ডেশনস আছে। সো আমরা ডক্টর মুর্শিদের সঙ্গে আলোচনা করব এটার আসলে একটু ব্রিফলি, যে আসলে সেখানে কি রিকমেন্ডেশনস আছে এবং আসলে সরকার সেটা কতটা করতে পারবেন এবং ওনারা আশা করেন। তো সেগুলো নিয়ে দর্শক আলোচনা করব এবং আপনাদের সঙ্গে শেয়ার করব। সো স্যার, আপনাকে স্বাগতম টিভিএস স্টুডিওতে। জি স্যার, যেটা বলছিলাম যে আপনাদের এটা তো একটা অনেক বড় ডকুমেন্ট। আপনি যদি জাস্ট ব্রিফলি একটু বলেন যে এখানে শর্ট টার্মের জন্য কি ধরনের সুপারিশ আপনারা করেছেন যেটা ইন্টারিম গভর্নমেন্ট করতে পারে। আচ্ছা, আমরা আসলে বেশ কয়েকটা রেকমেন্ডেশন এখানে দিয়েছি। ইনফ্যাক্ট যেহেতু এখানে 18টা চ্যাপ্টার, 500-550 পাতার একটা বিশাল রিপোর্ট, এবং প্রত্যেকটা চ্যাপ্টারে ধরুন 20-30টা করে রেকমেন্ডেশন আছে। তো সব রেকমেন্ডেশনকে তো একইভাবে আমরা দেখতে পারি না, কারণ এখানে প্রায়োরিটাইজেশনের বিষয় আছে, বা কোনগুলো প্র্যাগম্যাটিক বেশি বা অ্যাকশনেবল বেশি বা ইম্প্যাক্ট বেশি হবে বা জনস্বার্থের সাথে আরও বেশি সম্পৃক্ত, এই জিনিসগুলো আমরা বিবেচনায় রেখে আমরা প্রথমেই কিছু রেকমেন্ডেশন হাইলাইটস তুলে ধরেছি, যেগুলো আপনারা ইনফ্যাক্ট আপনাদের পত্রিকায় এটা সিস্টেম্যাটিক্যালি তুলে ধরেছেন। ভেরি গ্রেটফুল টু ইউ ফর দ্যাট। তো এই রেকমেন্ডেশনসগুলো দেওয়ার পেছনে লক্ষ্যটাই ছিল যে এগুলো স্বল্প মেয়াদে সম্পন্ন করা না গেলেও ইনিশিয়েটিভটা নেওয়া সম্ভব, এবং ইনিশিয়েটিভটা নিয়ে যদি মোটামুটি একটা জায়গায় আমরা যেতে পারি, এটা পরবর্তীতে যারাই আসুন না কেন তারা এগুলো চালিয়ে নিয়ে যাবেন বলে আমাদের বিশ্বাস, কারণ অলরেডি আমরা ইতিমধ্যে এটার কিছু সুফল পাওয়া শুরু করব। এটা আমাদের এক্সপেকটেশন বা অ্যাসাম্পশন। তো সেই আঙ্গিকেই আমরা এই 32-33টা রেকমেন্ডেশন দিয়েছি, যেগুলো আমাদের কাছে মনে হয়েছে এগুলো সবগুলোই কিন্তু হাতে নেওয়া যায়, খুব বেশি পরিশ্রম করার এখানে নাই। যদি স্যার উদাহরণস্বরূপ বলেন, এক্সাম্পল দিতে পারি, যে যেমন ধরুন আমরা বলেছি যে হেলথ সেক্টরে আমরা এফডিআইটা ওপেন আপ করে দিই। ওকে, হ্যাঁ, কারণ আমাদের কাছে যে খবর, যেটা আমরা জানি যে বাইরের বিভিন্ন ভালো ভালো হাসপাতাল গ্রুপ যেগুলো আছে, তারা কিন্তু এখানে ইনভেস্ট করতে আগ্রহী, কারণ জানে আমাদের দেশ থেকে কত মানুষ বিদেশে যায় চিকিৎসা গ্রহণ করতে। তার মানে এখানে তো আমাদের একটা পারচেসিং পাওয়ার আছে, তাই না? তো এটা
যদি আমরা দেশেই দিতে পারি এই সার্ভিসটা, তাহলে এরা তো বিদেশে যাচ্ছে না। না গেলে পরে এটা আমাদের জন্য যেমন উপকারিতা হবে, সেটা দেশের জন্য একটা ভালো হবে, এবং বিদেশি যারা এখানে আসবেন তাদের জন্য একটা একটা প্রফিটেবল একটা ইনভেস্টমেন্ট। রাইট। তো এটা তো সবার জন্য একটা ভালো জিনিস। এটা না করার পেছনে কিছু কিছু যুক্তি বলবো না আমি, অযুক্তি আছে। আর কিন্তু এখানে কি স্যার এফডিআই নিষেধ? আমরা তো, আপনি ধরেন যে এই যে এভারকেয়ার যেটা আগে অ্যাপোলো ছিল, সেটা তো ফরেন ইনভেস্টমেন্ট। বা জাপান কিন্তু একটা হসপিটাল করেছে আপনার আশুলিয়াতে আমার জানা মতে। হ্যাঁ, না, এটা কিছু কিছু এক্সেপশন থাকতে পারে, বাট বড় দাগে এটা নিষেধ। আচ্ছা। হ্যাঁ, এটা উন্মোচন করাটা খুবই জরুরি। রাইট। যেমন তো এক্সাম্পল দিতে পারি যে গ্লেন ইগলস থেকে বা বোমরুন গার্ড থেকে এরা কিন্তু এক্সপ্লোর করে গেছে। হ্যাঁ, কিন্তু মার্কেটটা ক্লোজ দেখে তারা অবভিয়াসলি ফেরত চলে গেছে। কাজে এই সম্ভাবনাটা গ্রহণ না করার পেছনে কোনো কারণ, এখানে শুধু একটা পলিসি চেঞ্জেরই বিষয় আছে। আমরা বলেছি যে ওয়ান স্টপ সার্ভিসের কথা, এটা নিয়ে অনেক দিন ধরে আলাপ হচ্ছে, কিন্তু এটা আমরা কার্যকারী করতে পারি না। অনেকে বলে ফুল স্টপ সার্ভিস। ফুল স্টপ সার্ভিস, এক্স্যাক্টলি, এটাই হয়ে গেছে এখন, এটা শর্ট হ্যান্ড। তো এখানে আমরা বলেছি যে এটা একই ছাদের নিচে এটা দেওয়া উচিত, এখানে এতগুলো ছাদ প্রয়োজন নাই, এবং বিনিয়োগের সঙ্গে যারা যারা সম্পৃক্ত তারা একই জায়গায় এসে একটা প্রতিষ্ঠানের নেতৃত্বে তাদের কর্মকাণ্ডগুলো চালিয়ে নিক। এটা থিওরিটিক্যালি এটা খুব কঠিন কিছু জিনিস না, কিছু দূর হয়তো এগিয়েছে এই কর্মকাণ্ড। তারপর যেখানে একেবারেই নাই, যে আমরা স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেসের জন্য এখানেও তো একটা ওয়ান স্টপ সার্ভিস দরকার। আমরা বিদেশি বিনিয়োগের জন্য ওয়ান স্টপ সার্ভিস অবশ্যই দরকার। আমার দেশি বিনিয়োগ কি দোষ করলো? স্পেশালি আমরা ছোট যারা ইনভেস্টর, তাদেরও তো হয়রানি শেষ নাই। রাইট। হ্যাঁ, তাদেরও তো অনেক খরচ হয়ে যায় এদিকে সেদিকে একটা পারমিশন সংগ্রহ করতে। কাজে এখানেও একটা ওয়ান স্টপ সার্ভিস দরকার। এই ধরনের জিনিস আমরা অনেকগুলো আইডেন্টিফাই করেছি। তারপর বলেছি যে আমাদের একটা ইকোনমিক গভর্নেন্স এবং ইনস্টিটিউশনাল গভর্নেন্স, এই দুটো দিকে আমাদের একটা গভীর নজর আছে এই রিপোর্টে। তো সেখানে আমরা বলেছি যে অনেক জিনিসের ক্ষেত্রে আমরা দেখি ওভার রেগুলেশন আছে, যে প্রাইভেট সেক্টর কিন্তু এই ওভার রেগুলেশনের একটা ভিকটিম, বড় ভিকটিম, এবং এটা নিয়ে বলছে বছরের পর বছর বলছে, কিন্তু এটা কিছু বাধাগ্রস্ত হয়ে যাচ্ছে। হ্যাঁ, কোথায় কোথায় বাধাগ্রস্ত হচ্ছে এটা আমরা সবাই অনুমান করতে পারি, কিন্তু এটার এখন অবসান হওয়ার দরকার। তো এটা একটা উপায় আমরা যে সাজেস্ট করেছি যে ঠিক আছে, বাজারে তো একটা মতামত আছে যে পলিসি এবং অপারেশন আলাদা করা। এছাড়াও আমরা বলেছি যে একটা ওভারসাইট কমিটি থাকা দরকার, ইন্ডিপেন্ডেন্ট ওভারসাইট কমিটি থাকবে এনবিআর এর জন্য। ওকে, হ্যাঁ, তো খুব কঠিন কোনো কিছু না। সিমিলারলি আমরা বলেছি একটা রেগুলেটরি রিফর্ম কমিশন যেন আমরা স্থাপন করি। তার কাজই হয় পার্মানেন্ট, এটা অন্য কমিশনের সাথে মিলালে হবে না। এটা একটা স্থায়ী একটা প্রতিষ্ঠান যাদের কাজই হবে সারা বছর ধরে আমি রেগুলেশন নিয়ে গবেষণা করব, চিন্তাভাবনা করব, পলিসি রিভিউ করব, এবং সরকারকে বলবো যে এই রেগুলেশনগুলো আমার দরকার, এগুলো দরকার নাই, এগুলো স্ট্রিমলাইন করা দরকার, এইভাবে। এটাই হবে তাদের প্রফেশনাল কাজ, এবং এটা প্রফেশনালদেরকে দিয়েই এখানে এটা চালাতে হবে। এরকম কি অন্য দেশে আছে এরকম? এবার ইন্ডিয়ার বাজেটে এবার দেখলাম অ্যানাউন্সমেন্ট যে তারা এরকম একটা করতে যাচ্ছে। এটা কিন্তু আমরা জানতাম না, বাই দ্য ওয়ে। হ্যাঁ, তো কাজেই আর এটা আমরা একসময় কিন্তু শুরু করেছিলাম কেয়ারটেকারের পরে, কিন্তু এটা কিছু কিছু সুফল দেওয়াও শুরু হয়েছিল, কিন্তু তারপরে দেখা গেল এটা পরবর্তী সরকার এসে এটাকে আর চালিয়ে নেননি। হ্যাঁ, তো আমরা চাচ্ছি এটাকে জোরে সোরে এখানে যে আমরা বসিয়ে দেই, এবং এটার পক্ষে একটা জনমত তৈরি হোক। তো এই ধরনের জিনিসগুলো আমরা যে সংস্কার, আরো বলেছি যে পাবলিক জনস্বার্থ জড়িত যেসব পাবলিক সার্ভিসেস গুলো রয়েছে, হাসপাতাল, স্কুল, কলেজ, যে সরকারি যেগুলো, এগুলোর একটা রিফর্মের, সংস্কারের একটা যাত্রা শুরু করা দরকার। রাইট, আপনারা বলেছেন যে যে কোনো একটা হসপিটাল নিয়ে, একটা হাসপাতাল নাও না, বা একটা কলেজ নাও, বা একটা কমিউনিটি সেন্টার, কমিউনিটি ক্লিনিক নাও, একটা নিয়ে আমরা দেখাতে পারি কিনা যে হ্যাঁ, কিছু কিছু আমরা সংস্কার হাতে নিলে পরে এটাকে আমরা মোটামুটি একটা মিনিমাম জায়গায় নিয়ে আসতে পারি। যেমন একটা পাবলিক হসপিটালসে সেটা নিয়ে কি করা যেতে পারে, আপনাদের কি রিকমেন্ডেশন ছিল? আমরা সবচেয়ে বড় এলিমেন্ট যেটা এখানে মিসিং মনে করি সেটা হচ্ছে ইউজার ফিডব্যাক। আচ্ছা, হ্যাঁ, আমি এখান থেকে সেবা নিচ্ছি, আমি এই সেবাটা নিয়ে আমার প্রতিক্রিয়া কি, আমি কি ভালো সেবা পাচ্ছি না খারাপ সেবা পাচ্ছি,
একে আমি র্যাঙ্কিং দিতে পারছি, আমি কি সুনির্দেশায় বলতে পারছি আমার ওইখানে ওই ডাক্তারের কাছে গেলাম বা ওই ডিপার্টমেন্টে গেলাম, আমি এই চিকিৎসা পেলাম। এই ফিডব্যাকটা একটা ব্যবস্থা করা দরকার, যেন ওটা আমরা নিয়ে এটা আমাদের যাত্রাটা সেখান থেকে শুরু করতে পারি। তাইলে আমরা চিহ্নিত হয়ে গেল যে আমরা উপর থেকে সবকিছু না দেখে আমরা একদম যারা সার্ভিস গ্রহণ করছেন তাদের সঙ্গে আমাদের কথা বলা দরকার। প্রয়োজন হলে আমরা কাগজে কলম নিয়ে তাদের সাথে কথা বলতে পারি, সার্ভে করে দেখতে পারি, আমরা অনলাইনে একটা ড্যাশবোর্ড করে দিতে পারি, সেখানে তারা তাদের মতামতগুলো ফ্রিলি প্রকাশ করবেন এবং তারা এই হাসপাতালের যে MIS, হ্যাঁ, সেটা ওপেন টু দ্য পাবলিক, আমরা সবাই এটা দেখতে পাবো। হ্যাঁ, এরকম একটা ডিজিটাল সলিউশনের কথা আমরা বলছি। তারপরেও যেটা টপ ম্যানেজমেন্ট, সেখানে প্রফেশনাল ম্যানেজার জানা দরকার, সেই কথাটা আমরা বলছি। কারণ একটা হাসপাতাল হচ্ছে একটা খুব জটিল একটা ম্যানেজমেন্টের জায়গা এবং এটার জন্য বিশেষভাবে লেখাপড়াও করতে হয়, জানতে হয়, এক্সপিরিয়েন্স থাকতে হয়। কিন্তু আমি যেখান থেকে সেখান থেকে এনে একজনকে বসিয়ে দিলাম টু রান দ্য হসপিটাল, এটা তো ম্যাডনেস। এটা আজকালকার পৃথিবীতে এটা কি কোনোখানে আমি কোথাও দেখি? আমাদের উপমহাদেশে হয়তো আছে, এর বাইরে আর কোথাও আছে বলে মনে করি না। আশেপাশে কোনো দেশেও আমার ধারণা এটা হতে পারে না। তো এই ধরনের কিছু খুব সিম্পল জিনিস, খুব কমন সেন্সিক্যাল জিনিস, কিন্তু এগুলো আমরা করি না, করতে পারি না, কারণ সবসময় এই ধরনের সিদ্ধান্তগুলো বাধাগ্রস্ত হয়। ইয়েস, বা রোগীদের ধরেন যে হিস্ট্রি রাখা, কারণ আমরা দেখেছি যে কেউ কোনো একটা ডক্টরকে দেখাচ্ছে 20 ইয়ার্স, এটা কিন্তু ওই রোগীরই আসলে ওই পুরনো প্রেসক্রিপশন নিয়ে যেতে হয় ডক্টরদের কাছে। তো বা হসপিটালে তো একটা হিস্ট্রি থাকতে পারে এই রোগীর, যেটা অন্যান্য দেশে আমি প্রিটি শিওর যে অনেক দেশে আছে এগুলো। এটা তো প্রায় সব দেশেই আছে আমার জানা মতে। এখন এটা আমাদের দেশে তো না থাকার কোনো কারণ নেই। আমাদের এখানে যারা লেখাপড়া করে আসেন বাইরে থেকে, আর ডাক্তার সাহেবরা তো বেশিরভাগই ওয়েল কোয়ালিফাইড আদারওয়াইজ, ওনারা তো জানেন এগুলো। হ্যাঁ, তো কেন এগুলো করা হয় না? হ্যাঁ, আর তারপর তো আমরা দেখি যে প্রকিউরমেন্ট, গভর্নমেন্টের প্রকিউরমেন্ট নিয়ে স্পেশালি হেলথ সার্ভিস সেক্টরে কি অবস্থা। একটা ব্যুরোক্রেসি বা রেড টেপ, এটা নিয়েও আপনারা রিকমেন্ডেশন দিয়েছেন। তো সেখানে আসলে কি, এটা তো একটা বড় সমস্যা। এই যে যেটা বললেন যে ধরেন যে প্রাইভেট সেক্টর সার্ভিস বা ওভার রেগুলেশন, আপনার আন্ডার কোয়ালিটি সার্ভিস বা ঘুষ, করাপশন, বিভিন্ন ধরনের সবই তো আসলেই থ্রু ব্যুরোক্রেসি হচ্ছে। সো দিস ইজ দ্য এরিয়া, হয়তো এটা ফিক্স করলে সব সমস্যাই সমাধান হয়ে যায়। সো এখানে আপনারা কি সাজেশন দিয়েছেন? আসলে আমার ঢালাওভাবে কোনো সাজেশন দিতে চাইনি। প্রথমত এটা নিয়ে তো অন্য কমিশনও আছে, রাইট। আর আমরা ঢালাওভাবে দেখলাম যে ঢালাওভাবে দেওয়াটা অর্থহীন, কারণ সেইভাবে সংস্কার করা সম্ভব নয়। হ্যাঁ, একটা সত্যিকার অর্থে যদি একটা বিপ্লব ঘটতো তাহলে হয়তো আমি সবকিছু, কিন্তু সেটার একটা কষ্ট আছে। আমি সবকিছু সরিয়ে দিয়ে আমার কি দিয়ে রিপ্লেস করবো? রাইট, তাই না? তো কাজে সেটা আসলে বলা যতটা সহজ, এটা আসলে করা সম্ভব না। এখানে একটা পরিবর্তন আনতে হবে, একটা ইনস্টিটিউশনাল পরিবর্তন। অ্যাডমিনিস্ট্রেশনের বিষয়টা হচ্ছে ওটাও তো একটা কালচার। হ্যাঁ, ইন্ডিভিজুয়াল অ্যাডমিনিস্ট্রেটরদের সাথে আলাপ করলে তো বোঝা যায় না ভালো মানুষ, কমন সেন্স ভালোই আছে না, আমাদের চেয়ে কোনো ভাবেই কম যে জানেন বা বোঝেন তা নয়। হ্যাঁ, কিন্তু তারাও কিন্তু একটা ছকের মধ্যে বাধাগ্রস্ত। একটা ইনসেন্টিভ রেজিম তাদের উপর কাজ করে, প্রভাব ফেলে। তো কাজেই তাদের স্টোরিটা তারা যত ভালো জানে, আমরা কিন্তু বাইরে থেকে তত ভালো জানবো না। তো ওখানে পরিবর্তন আনতে হবে। বাইরে থেকে যেমন প্রেশার লাগবে, এখন আমার মনে হয় যথেষ্ট প্রেশার আছে, কারণ আমরা সবাই কিন্তু এটা নিয়ে ব্যতিব্যস্ত। আমরা সব জায়গায় দেখছি যে এটা একটা বড় সমস্যা। তো কাজেই এই সংস্কারটা ওনাদের ওখান থেকে আসতে হবে। আমরা আপাতত যেটা বলছি যে একটা ডিপার্টমেন্ট আমরা ধরি, এমনকি একটা মন্ত্রণালয়ও যদি সেরকম সাড়া পাওয়া যায়, এবং আমার মনে হয় পাওয়া যাবে। হ্যাঁ, একটা মন্ত্রণালয় নিয়েও আমরা বলতে পারি ঠিক আছে, এখানে আমাদের যে MIS-টা, এটা আমরা ইমপ্রুভ করি। হ্যাঁ, এটা আপডেটেড হবে রেগুলারলি, রিয়েল টাইমে আমার ডেটা পাওয়া যাবে, আমার কে কোথায় নিয়োজিত আছে, কে ছুটিতে আছে, কে দায়িত্বে আছে, কে ফিল্ডে আছে, কোন প্রোগ্রামটার কি অবস্থা, এটা আমার রিয়েল টাইম মনিটরিং আমার পক্ষে করা দরকার, খুবই প্রয়োজন। কিন্তু বাস্তবতা হচ্ছে যে আসলে এই ডেটাগুলো আমার টপ ম্যানেজমেন্টে, মিনিস্টার বলি, সেক্রেটারি বলি, এনাদের কাছে নাই। দিস ইজ দ্য রিয়ালিটি। এটাই যদি হয় তাহলে হাউ ডু আই ম্যানেজ? তাই একটা ডিপার্টমেন্ট বলি, একটা মিনিস্ট্রি বলি, উই শুড স্টার্ট সামওয়্যার।
আমার কথা হচ্ছে আর দেরি না করে লেট আস নট প্রিভ্যারিকেট, লেট আস স্টার্ট ডুইং সামথিং ইন এ প্র্যাগম্যাটিক অ্যান্ড কমন সেন্সিক্যাল ম্যানার। মানে একটা এক্সাম্পল সেট করা, একটা শুরু করি, তারপরে এটাকে আমরা এগিয়ে নিয়ে যাই এবং অন্যদের জন্য সেটা একটা রেফারেন্স হিসেবে কাজ করবে। এক্স্যাক্টলি, হ্যাঁ, একটা উদাহরণ হিসেবে যদি আমরা কিছু দেখাতে পারি, এই বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট যদি কিছু দেখিয়ে যেতে পারেন যে 2-4টা সংস্কার করে, তখন এটা কিন্তু একটা প্রেশার হিসেবেও কাজ করবে ভবিষ্যতে, যে হ্যাঁ এটা তো পারা গেছে, এটা 6 মাস বা 1 বছরে এই কাজটা আমরা করে ফেলেছি, তোমরা কেন পারছো না? রাইট। তো স্যার, যেহেতু অর্থনৈতিক কৌশল আপনার পুনর্নির্ধারণে আপনারা বিভিন্ন রকমের পরামর্শ দিয়েছেন এই রিপোর্টে, তো ব্যাংকিং সেক্টর বাংলাদেশে আমরা জানি যে এটা যে লাস্ট রেজিমের সময় কিভাবে এটা আসলে এক ধরনের লুটপাট হয়েছে, তো এটা নিয়ে আপনারা কি ধরনের কোনো পরামর্শ দিয়েছেন এই এখানে? আমাদের ব্যাংকিং এর উপর কিছু একটা চ্যাপ্টার আছে, এখানে আমরা যেটা বলার চেষ্টা করেছি, যেটা সুশাসনের কারণে তো হয়নি, এই অবস্থায় পড়েছি আমরা। তো সেখানে তো একটা জিনিস, এই পলিটিক্যাল ইন্টারফারেন্স এবং যে অলিগার্কসরা এখানে যে দখল করেছিলেন ব্যাংকিং সেক্টরটাকে, এটা থেকে ব্যাংকিং সেক্টরটাকে যে মুক্তি দিতে না পারলে তো দিস প্রবলেম উইল কন্টিনিউ। এবং সেটা যে আবার যে হবে না, আবার যেটা পুনরাবৃত্তি ঘটবে না, এটা কোনো গ্যারান্টি কিন্তু নাই। তো এটা করতে হলে দুটো জিনিস লাগবে, আমার বাংলাদেশ ব্যাংকে একটা অটোনমি যেটা তাদের আছে সেটা প্রয়োগ করতে হবে, আর দ্বিতীয়ত এটা রাজনৈতিক প্রভাবমুক্ত কিভাবে করা যায়। এখানে এটা আসলে নতুন কিছু করার যে প্রয়োজন তা কিন্তু নয়, ইন টার্মস অফ রুলস অ্যান্ড রেগুলেশন, এগুলো তো আমরা মানছি না। যে ফাইন্যান্সিয়াল নর্মস গুলো আছে, রুলস গুলো আছে, রেগুলেশনস গুলো আছে, এগুলো তো আমরা মানছি না। না মানলে আমি তো আর বলতে পারি না নিয়ম বদলাও। হ্যাঁ, অল আই ক্যান সে ইজ আমার টপ ম্যানেজমেন্টকে আমার একটা সুপারভিশনের মধ্যে, স্ট্রিক্ট সুপারভিশনের মধ্যে রাখতে হবে, এটা বাংলাদেশ ব্যাংকের দায়িত্ব। কিন্তু এটা তো স্যার শেয়ার হোল্ডাররা যারা হচ্ছে একটা ব্যাংকের যদি ক্যাপিটালের দেখেন, ফর এক্সাম্পল ইসলামী ব্যাংক, সো ইসলামী ব্যাংকের ডিপোজিট আছে অ্যারাউন্ড 1,80,000 কোটি টাকা, পেইড আপ ক্যাপিটাল 1800 কোটি টাকা। সো এই যে শেয়ার হোল্ডারদের জাস্ট 1%, যে 1,80,000 কোটি টাকার মধ্যে 1800 কোটি টাকা, বাট শেয়ার হোল্ডাররা যিনি চেয়ারম্যান হচ্ছেন, বোর্ডের ডিরেক্টর হচ্ছেন, তারা এই ব্যাংকটা চালাচ্ছেন, এবং বোর্ড মিটিং মানে হচ্ছে লোন স্যাংশন মিটিং। সো এই বেসিক চেঞ্জ, যেমন ইন্ডিয়াতে কিন্তু শেয়ার হোল্ডাররা আপনি প্রিটি শিওর যে ধরেন যে টাটা, বিড়লা, এরা কিন্তু কোনো ব্যাংকের বোর্ডে নাই। সো রেফারেন্সেস আর দেয়ার, আমাদের কাছেই আছে না, সেখানে তো সিরিয়াস কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। হ্যাঁ, এটা সবাই জানি আমরা। তো এই নিয়ম কানুনগুলো এমনভাবে করা উচিত যেখানে যেখানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে সেটাকে অ্যালাউ করা যাবে। আমার মনে হয় নিয়ম কানুনও আছে। হ্যাঁ, কারণ যেহেতু আমি একটা ব্যাংকের ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর, আমার কাছ থেকে অনেক তথ্য নেওয়া হয়েছে টু এক্সামিন যে আমার কোনো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে কিনা। আচ্ছা, তাই না? তো আমার থেকে যদি নেওয়া হয়, অন্যদের থেকে নেওয়া তো আরো অনেক সহজ। অন পেপার সবই আছে, তো অন পেপার আমি সব লিখে দিচ্ছি যে কোনো নাই, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট নাই, সব ভালো, এভরিথিং ইজ গ্রেট। হ্যাঁ, তো তারপর আমরা লোন স্যাংশন করে দিচ্ছি। তো এই যে ফেক একটা পৃথিবী ফাইন্যান্সিয়াল সেক্টরে যে আমরা প্রবেশ করেছি, এই ফেকনেসটা তো একটু এখন দূর করার টাইম হয়ে গেছে। এটা দিয়ে ফাইন্যান্সিয়াল সেক্টর সাস্টেনেবল হবে না। রাইট। এবং এনবিএফআই নিয়ে তো আলোচনা নাই করলাম। তো স্যার, বাংলাদেশ বিমান নিয়ে আপনারা কিছু স্পেসিফিক কথা বলেছেন, এটা আমাদের হতাশার কথা আসলে। হ্যাঁ, বিমানকে আমরা দেখি, আমি নিজেও চেষ্টা করেছি বিমানের টিকিট করা, যখন নর্থ আমেরিকায় ছিলাম, অনলাইনে করতে পারিনি। হ্যাঁ, তারপর ঠিকই একজন এজেন্টকে ধরে তারপরে তার মাধ্যমে সে পেরেছে করতে, আমি পাইনি। তো এটা কতদিন চলবে? তো আমরা ভাবলাম যে বিমানটাকে এই 50 বছরের এই অচল অবস্থা থেকে মুক্তি দেওয়ার কোনো পথ আছে কিনা। তো বিমানকে তো আর বিলুপ্ত করে দেওয়া যায় না, এত বড় একটা সার্ভিস এখানে জড়িত। তো সেখানে বললাম ঠিক আছে, বিমানের একটা কম্পিটিশন দরকার। হ্যাঁ, আরেকটা অল্টারনেটিভ ন্যাশনাল এয়ারলাইন্স আমরা এখানে স্থাপন করতে পারি কিনা। হ্যাঁ, সেটা বাংলাদেশ এয়ারওয়েজ বা যে নামই দেই না কেন, সেটা আমরা বিমান থেকে অর্ধেক সম্পদ এই নতুন প্রতিষ্ঠানকে দিলাম, দিয়ে দুজনের মধ্যে আমরা
প্রতিযোগিতা ইন্ট্রোডিউস করলাম। এই নতুন প্রতিষ্ঠানকে আমরা এর পরিচালনার দায়িত্ব ভালো কোনো বিদেশি এজেন্সির কাছে আমরা দিতে চাই। এটা অনেক দেশেই করে, অনেক এয়ারলাইন্স এটা করে। শুধু এয়ারলাইন্স কেন, এয়ারপোর্টেরও দায়িত্ব, হ্যাঁ, কারণ এয়ারপোর্ট ম্যানেজমেন্টও কিন্তু একটা বিশাল দায়িত্ব, এবং এটার জন্য অনেক এক্সপার্টিজ দরকার, অনেক স্কিলস দরকার, যেটা ফ্র্যাঙ্কলি স্পিকিং বিমানের নাই। হ্যাঁ, কিন্তু তারা ওটা ছাড়তে চান না। এই তো কাজেই আমাদের ম্যানেজমেন্ট, বিমানের সমস্যা হচ্ছে ম্যানেজমেন্ট সমস্যা, আর কোনো সময় এখানে বাজার আছে, তৈরি বাজার, হ্যাঁ, প্লেন আছে, ভালো নতুন নতুন প্লেনও আছে, সবই আছে, কিন্তু ম্যানেজমেন্টটা উপযুক্ত নয়। তো এটা তো তারপরেও রাতারাতি তো এদেরকে আর বদলে দেওয়া যাবে না। কাজে একটা অল্টারনেটিভ, একটা কম্পিটিটর এয়ারলাইন্স চালু করাটা আমার মনে হয় খুবই ভালো একটা পদক্ষেপ। বিমানের তো ফ্লিটে ধরেন যে ফর এক্সাম্পল এটা সরকার রাজি হলো আপনাদের এই পরামর্শে, তো ওদের তো কত 10-12টা 14টা মনে হয় এয়ারক্রাফট আছে এট প্রেজেন্ট। সো এরকম অর্ধেক সে 7টা এয়ারক্রাফট দিয়ে আরেকটা কোম্পানি করে এভাবে কি ফিজিবল হবে? এটা না, তারপরে অ্যাডিশনালি আস্তে আস্তে বাড়াতে হবে ফ্লিট সাইজ। ওখানে যে চিরকেন্দ্রিক বসে থাকবে তা তো না, যাত্রাটা শুরু করা যাক। হ্যাঁ, ওখানে যে এটা হ্যাঁ, সেখানে যদি মনে হয় যে ঠিক আছে আর 2-4টা প্লেন বাড়ালে পরে আরো ভালো হবে, হ্যাঁ হবে, যদি কম্পিটিশনে টিকে যায়, যদি লাভ করতে পারে। লাভ না করার তো কোনো কারণ নাই, এখানে লস কেন করবে, তাই না? বড় একটা মার্কেট আছে আমাদের, তুমি প্রফিট করে তুমি প্লেন কিনো, রাইট, you make your profit, and you buy additional planes, you develop additional markets, you develop additional products and services. That should be the way. তো ওর যে একটা এই যে আপনার ধরেন যে আমাদের যে মিডল ইস্টে লক্ষ লক্ষ শ্রমিক যায় প্রতি বছর, যাওয়া আসা একটা মানে পুরো নিজের ক্যাপটিভ একটা মার্কেট, কিন্তু সেটাই তো দুঃখ। সেই দুঃখেই আসলে আমরা এই প্রস্তাবটা দিতে হচ্ছে। কিন্তু বিমান এখানে ধরেন যে মার্কেট থাকার পরেও কেন তারা পারেনি, রিজন গুলো আপনার কি পেয়েছেন? না, রিজন গুলো আমরা স্পেকুলেট করতে পারি, আমরা তো তদন্ত করে দেখিনি। আচ্ছা, হ্যাঁ, রিপোর্টে অনেক ধরনের রিপোর্টিং আছে এই সম্বন্ধে। একটা ধারণা থাকলে পরে এটা মানে আমাদের নিজস্ব কোনো গবেষণা নাই, বা অন্য কারো গবেষণা থেকে হুট করে আমার ঠিক রেফার করা এখন সম্ভব নয়। তবে প্রতিবন্ধকতা আছে অবভিয়াসলি, যেটা সব জায়গাতেই দেখি, প্রত্যেকটা ইকোনমিক স্পেসকে এখানে কনস্ট্রেইন করে রাখা হয়েছে বাই সাম ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপস। আচ্ছা, এটা বিমানে মোটামুটি সিগনিফিকেন্ট একটা সমস্যা বলে আমাদের ধারণা, মেবি রং। আর সব জায়গায় দেখি, যেটা হাসপাতালের কথা বললাম, সেখানেও ছোট হোক বড় হোক প্রত্যেকটা ইকোনমিক স্পেসে দুর্বৃত্তায়ন ঘটে গেছে। এবং তাদের থেকে কি বাধা আসে, যে কারণে বাধা আসে, অবভিয়াসলি বাধা আসে, মানে যে কারণে কি আপনারা প্রাইভেটাইজ না করে ওই অপশনটা দিয়েছেন যে এটারে দরকার হয় স্প্লিট করে। প্রাইভেটাইজ করলেই যে সমাধান হয় তা তো না, ব্যাংকগুলো প্রাইভেট না। ট্রু, তাহলে প্রাইভেটাইজ করলেই যে আপনি সব সমাধান হয়ে গেল তা তো নয়। আচ্ছা, তাই না? সো এটার পাশাপাশি আরো ছোটখাটো যে এই দুর্বৃত্তায়নগুলো আছে, হাসপাতাল বা মার্কেট বা রাস্তাঘাট, হ্যাঁ, বাস স্টপ, স্টেশনস, এগুলোর জন্য আমার বলেছি একটা অ্যান্টি গুন স্কোয়াড আচ্ছা একটা স্থাপন করা যায় কিনা। হ্যাঁ, এটা কিভাবে করা যায় না যায় এটা নিয়ে চিন্তা ভাবনা করা দরকার। যারা প্রফেশনাল সিকিউরিটি এক্সপার্টস, যারা এসব নিয়ে ডিল করেন, তারা করতে পারবেন। নানা দেশে আমরা দেখেছি, হ্যাঁ, সার্চ দিয়ে দেখেছি যে নানা দেশে কিন্তু আছে। অস্ট্রেলিয়াতে এবার করেছে একটা নতুন। আচ্ছা, হ্যাঁ, তো কাজে আমাদের দেশের কনটেক্সটে কোন মডেলটা সুটেবল হবে সেটা আমরা শুরু করে দেখতে পারি। স্কোয়াড এটা কি আপনার কাইন্ড অফ মানে এটা কি করবে, চাঁদাবাজি এইসব জিনিস মানে এগুলোই প্রতিহত করবে। যেখানে সেখানে খবর পাবে, যেখানে একটা দানা বাঁধছে, সেখানে যে সেগুলো ভেঙে দিয়ে আসবে। সো সেটাও তো বাংলাদেশের মানুষ, আপনার র‍্যাব তো করা হয়েছিল এই কারণেই যে এই যে মাস্তানি, সো সেখান থেকে তো র‍্যাবের বিষয়টা একটু অন্যরকম হয়ে গেল, যে র‍্যাব ওয়াজ এটা অনেক লার্জার স্কেলে একটা কনসেপ্ট ছিল র‍্যাবের। আমরা অত বৃহৎ আকারে একটা বাহিনী হবে তা ভাবছি না। হ্যাঁ, সেটা আমাদের রেকমেন্ডেশনও না এটা। তবে আর র‍্যাবের বিষয়ে যে আপনি দেখবেন যে প্রথম পর্যায়ে র‍্যাব কিন্তু অ্যান্টি টেরোরিজমে খুব ভালো সুনাম অর্জন করেছিল। হ্যাঁ, তখন তাদের লক্ষ্যটা স্থির ছিল
এবং সেখানে প্রফেশনাল ব্যাকিং ছিল এবং ট্রেনিং পেয়েছে। রাইট। সেখান থেকে যখন আমরা সরে আসা শুরু করলাম নানা কারণে, তখন র্যাব নিয়ে আমাদের এই কন্ট্রোভার্সিসগুলো তৈরি হলো, হ্যাঁ, একটা তুঙ্গে চলে গেল। তো এটা দোষটা হচ্ছে যারা চালান তাদের। ইয়েস। হ্যাঁ, তো কাজে এটা এগেন আমি বলবো যে অ্যান্টি গুন স্কোয়াড বা এরকম যদি কিছু করা হয়, বা হাসপাতালের সংস্কারের কথা যদি আমরা বলি, এইগুলোর ক্ষেত্রে আমাদের একটা সিটিজেন মনিটরিং গ্রুপ থাকা দরকার। আচ্ছা। যারা একটু অফিশিয়ালি দে উইল বি পার্ট অফ দিস, তারা দেখভাল করবে, ইট উইল বি ভলান্টারি। এটা অনলাইনে হয়তো মনিটর করা সম্ভব হবে। এখানে ইউথ থাকবে, সিটিজেন্স গ্রুপ থাকবে, এবং তারা একটা অ্যাক্টিভিজম রোল এখানে পালন করবে। তো এইগুলো, এই ধরনের সমাধানের কথা ভাবা হচ্ছে, যে অন্যান্য দেশ থেকেও কিছুটা অনুপ্রাণিত হয়েছে আমরা এটা দেখে। যেমন চিলিতে হয়েছে, এই অনেক জিনিস ওরা অনলাইনে পায় বলে ওখানে সাধারণ পাবলিক সিটিজেন যারা মনিটর করতে পারে, এটা নিয়ে উচ্চবাচ্য করতে পারে। ওকে। হ্যাঁ, তো এই ধরনের সমাধান কিছুটা আমার মনে হয় ভালো ভালো সুফল পাওয়া যাবে। তারপরে আমাদেরকে ট্রায়াল অ্যান্ড এররের মাধ্যমে আস্তে আস্তে এগিয়ে যেতে হবে। উই হ্যাভ টু স্টার্ট দ্য জার্নি। কারণ আমরা খালি কমপ্লেন করে যাচ্ছি, হ্যাঁ, যে চাঁদাবাজি, দিস দ্যাট, সিন্ডিকেট, উই ডু নাথিং। We have to try something. Even if we fail, we need to try something. Even if we fail, we need to understand কেন আমরা ফেইলিউর থেকে তো লেসন নিয়ে আবার করে যেতে, লেসন নিয়ে আবার এগিয়ে যাই। আমাদের শুরু করতে হবে, এগিয়ে যেতে হবে। আপনারা স্টুডেন্টদের জন্য ম্যান্ডেটরি কমিউনিটি সার্ভিস এই ধরনের একটা কি? ম্যান্ডেটরি না, আমরা বলছি যে কমিউনিটি সার্ভিসে আমরা বলছি যে সিটিজেন্স এবং ইয়াং পিপল এবং স্টুডেন্টস, ইউথ, আমাদের তো কিছু রোলস এন্ড রেসপন্সিবিলিটিস থাকার কথা। হ্যাঁ, আমরা শুধু যে গিয়ে দাবি দিব এটা করো, সেটা করো, এটা চাই, সেটা চাই, সেটা তো না। আমাদের একটা দায়বদ্ধতা থাকা দরকার। আমাদেরও সমাজকে কিছু দিতে হবে। আমাদের এখানে কিছু রোল আছে, আমাদের ব্যবহারিক একটা দিক থাকবে। আমরা আমাদের সিভিক রেসপন্সিবিলিটিস কি সেগুলো সম্বন্ধে আমাদের ভালো একটা জ্ঞান থাকতে হবে, এবং এগুলোর প্রতি আমাদের একটা কমিটমেন্ট তৈরি করতে হবে। সেই ধরনের কিন্তু আমরা কোনো পদক্ষেপ আসলে আমাদের সিস্টেমে এখন, আগে যেমন ছিল আমরা সিভিক্স পড়তাম, এখন তো ওসব কিছু নাই। তো কাজে এই জিনিসগুলো, এই মেসেজেসগুলো কোত্থেকে আসবে? তো ফেসবুক থেকে আসবে না, তাই না? তো ইনফ্যাক্ট আমাদের নেগেটিভ এক্সপোজার টু অল কাইন্ডস অফ ব্যাড নর্মস এটা হচ্ছে, কিন্তু পজিটিভ এক্সপোজারগুলো কম। তো সেই জন্য আমরা বলেছি যে এখানে হয়তো আমাদের যে বিভিন্ন ধরনের আচরণগত দিক আছে, বা এক্সটেনশন সার্ভিসেস প্রয়োজন, কৃষিতে যেমন প্রয়োজন, বা টেকনোলজি রিলেটেড এক্সটেনশন প্রয়োজন, এগুলোর জন্য আমাদের একটা সংস্থা প্রয়োজন যারা এসব নিয়ে গবেষণা করবে। হ্যাঁ, সোশ্যাল বিহেভিয়ারাল চেঞ্জ কমিউনিকেশন যেটাকে বলি আমরা, বা বিহেভিয়ারাল চেঞ্জ কমিউনিকেশন, এইগুলোর সিস্টেম্যাটিক্যালি আমাদের এগুলো নিয়ে ভাবা দরকার। এবং কিভাবে আমরা ডিসেমিনেট করব ভালো নর্ম, ভালো মেসেজেসগুলো আমরা কিভাবে ছড়িয়ে দেব, এটা ট্র্যাডিশনাল উপায় আছে, ডিজিটাল উপায় আছে, এগুলো নিয়ে আমাদের আসলে চিন্তা ভাবনা করা খুবই প্রয়োজন হয়ে গেছে। কারণ একদমই এটা নেই। কারণ আমরা একটা হতো যে আমরা ছোটবেলা থেকে স্কুল কলেজ থেকেই এগুলো শিক্ষিত হয়ে সেইভাবে অনুপ্রাণিত হয়ে এলাম, সেটাও নেই। কাজেই আমাদের তো কোথাও শুরু করতে হবে। আর এখন যেটা আছে ইন এ ফ্র্যাগমেন্টেড ম্যানার আছে, যেমন কৃষিতে আমার ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার এক্সটেনশন আছে, ইত্যাদি ইত্যাদি, সেটা ট্র্যাডিশনাল মেথড দিয়েই ওনারা ফলো করেন। কিন্তু আজকাল তো আমাদেরকে নতুন প্রযুক্তিতে যেতে হবে, এবং সেটা করতে হলে আমাদের ডিজিটাল ডিভাইডটা কমিয়ে আনতে হবে, সবার হাতে স্মার্টফোন দিতে হবে, এবং আমাদের ডিজিটাল টেকনোলজিতে প্রবেশ করতে যে কস্ট, সেই কস্টটা কমাতে হবে। রাইট। তো স্যার, আমরা আলোচনা শেষের দিকে আপনাকে যদি একটা জাস্ট কোশ্চেন করি, যে আপনারা তো এই যে অনেক পরামর্শ দিয়েছেন, তো কি আশা করেন যে এদের থেকে, যে ইন্টারিম গভর্নমেন্ট আছেন তাদের থেকে আপনারা কি আশা করছেন যে অন্তত এইরকম কিছু কাজ করা সম্ভব? না, আশা না, অলরেডি আমরা তো একটা সুস্পষ্ট বক্তব্য শুনেছি। হ্যাঁ, মাননীয় পরিকল্পনা শিক্ষা উপদেষ্টা উনি বললেন যে আমাদের এই রিপোর্টটা
উনি প্রত্যেকটা উপদেষ্টার কাছে, প্রধান উপদেষ্টার কাছে দিয়েছেন, এবং তার একই সঙ্গে প্রত্যেকটা উপদেষ্টার কাছেও এটা প্রেরণ করা হয়েছে, এবং প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন উপদেষ্টাদের কাছে যে আপনারা এই ডকুমেন্ট থেকে আপনাদের মন্ত্রণালয়গুলোর জন্য অন্তত একটি রেকমেন্ডেশন চিহ্নিত করুন যেটা আপনারা বাস্তবায়নের জন্য গ্রহণ করবেন বা হাতে নেবেন। তো ইট ইজ অলরেডি মেকিং অ্যান ইম্প্যাক্ট। এবং এটা যদি করা যায়, আমরা মনে করি প্রত্যেকটা মন্ত্রণালয় থেকে যদি অন্তত একটা রেকমেন্ডেশনও নিয়ে আমরা কিছু কাজ এগিয়ে নিতে পারি, আমার মনে হয় উই হ্যাভ ডান এ গুড ডিল। রাইট। সো ডক্টর কে এস মুর্শিদ, আপনাকে অনেক ধন্যবাদ টিভিএস এ সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ সাজ্জাদ। থ্যাংক ইউ স্যার। সো দর্শক, আমরা আলোচনা করলাম ডক্টর কে এস মুর্শিদের সঙ্গে যে এই যে টাস্ক ফোর্সের বিস্তারিতই, দর্শক আমরা সবকিছুই আনা সম্ভব না, বাট আমরা চেষ্টা করেছি এই টাইমের মধ্যে। অনেক বিষয় এসেছে এবং আসলে সরকারের জন্য যে পরামর্শ এবং পাবলিক সার্ভিসগুলো আসলে সাধারণ মানুষের জন্য স্পেশালি যে ফোকাসটা ছিল এই রিপোর্টে, তো সেগুলো নিয়ে আলোচনা করেছি এবং আপনাদের সঙ্গে শেয়ার করলাম। দর্শক, আমাদের আলোচনা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।